নমস্কার আমাদের প্রিয় শ্রোতা বন্ধু। বাংলা কাহিনী কথায় আজকের গ্রাম বাংলার ভৌতিক গল্পে শুনতে পাবেন লেখক খগেন্দ্রনাথ মিত্রের কলমে ডাকাত ভূতের আস্তানা। রাত তখন 8টা হবে। আসরটা খুব জমজমাট, বৃষ্টিও ঝেঁপে এলো। শচীন হাত তুলে চেঁচিয়ে বললে, এই সব শোনো আমার কথা। এটা সত্যিকারের ভূতের গল্প। ভূতটাকে একেবারে আমার নিজের চোখে দেখা। আমি যা বলছি এর শতকরা 100 ভাগই সত্যি। হ্যাঁ, রিয়েল গোস্ট। আমাদের বাড়িতে সেই যে চাংড়ি পোতার চণ্ডী আসতো, দেখেছ তো? সেই যে কালো ঢেঙা, চোখ দুটো বড়, মাথায় ঝাঁকড়া চুল, ডান পাখানা একটু ছোট বলে নেংটে চলতো। চণ্ডীটা খুব মাছ ধরতে ভালোবাসতো। গ্রীষ্মের পর একটু বর্ষা পড়লেই চারের পোটলা আর ছিপ হাতে সে কোথায় 3 ক্রোশ দূরে ষষ্ঠীডাঙ্গার ঘোষেদের পুকুরে, 7 মাইল দূরে কুমিরকালীর জোড়া দিঘিতে, 2 ক্রোশ দক্ষিণে বাবুহাটির বিলে, তার এধারে শঙ্খপুরের ঝিলে মাছ ধরতে যেত। ওর সঙ্গে মাছের কেমন একটা যোগ ছিল। যেখানেই যাক, যেদিনই ধরুক, ওর হাতে মাছ উঠতই। আমরা যে পুকুরে চার দিয়ে ছিপ ফেলে 3 দিন বৃথা বসে থাকবো, একটা মাছও বড়শিতে খাবে না। ও সেখানে মাত্র 1 ঘন্টা বসেই হয়তো 10 সেরা 1 রুই, 15 সেরা 1 কাতলা তুলে ফেলত। এ এক আশ্চর্য ব্যাপার। তা সেবারও গ্রীষ্মের পর রীতিমতো বর্ষা এলো। জলাশয়গুলো উঠল জলে ভরে, মাঠে মাঠে ঘাস গজিয়ে উঠল, ঝোপ জঙ্গল ঘন হলো, গাছপালা হলো শ্যামল সতেজ। আকাশে সারা দিন রাতি মেঘের মেলা। সেই সঙ্গে চণ্ডীটাও উঠল ক্ষেপে। পিঁপড়ের বাসা ভেঙে, বল তার চাক পেড়ে, মেথি গুঁড়িয়ে, সজীব ভেজে সে শিকারের আয়োজন করতে লাগলো। তাদের চালের বাতায় ছিপ, কাঠের বাক্সে হুইল, সুতো ও 6টা বড়শি ছিল। সেই সব পেড়ে বার করে ঘোষেদের একটা রাজহাঁসের পালক ছিঁড়ে তাই দিয়ে ফাতনা তৈরি করে চায়ের মোড়কের রাংতার ভার লাগিয়ে সে দিনে দিনে তৈরি হয়ে নিল। কিন্তু কোথায় যে মাছ ধরতে যাবে তা কাউকে বললে না। সেদিন ভরা অমাবস্যা। সকাল থেকে আকাশ ভরা কালো মেঘ। মাঠের শেষে দূরে তাল নারিকেলের শ্রেণী, সেগুলো কালো দেখাচ্ছে। ভোরের দিকে তো 1 পশলা বৃষ্টিও হয়ে গেল। চাংড়ি পোতায় আমার মামা বাড়ি। কলকাতা থেকে সেখানে আম খেতে গেছি, কিন্তু গিয়ে দেখি মামাদের বাগান খালি। আম তো ধরেই নি। যে কটা ধরেছিল সেগুলো বাঁদরে খেয়ে গেছে। তবু সকালে উঠে আঁকশে হাতে বেরিয়ে পড়লাম। বাগানের পাশ দিয়ে মাঠে যাবার পথ। গাছের তলায় তলায় বৃথা ঘুরে বাগান থেকে বেরিয়ে আসতেই দেখি চণ্ডীকে। তার 1 হাতে ছিপ আর 1 হাতে গামছায় পোটলা করে বাঁধা চার ও টোপ, বগলে বাঁশের বাঁটওয়ালা ছাতা, গায়ে আধময়লা লং ক্লথে পাঞ্জাবি, পায়ে বাটা কোম্পানির রাবারের জুতো। আমাকে দেখেই সে একগাল হেসে বললে, সুচিদা, সকালে উঠে গাছ ঠ্যাঙাতে বেরিয়েছ? চণ্ডীটা আমাকে বরাবরই বড় ভক্তি করত। তার উত্তরে আমি বললাম, আমি তো ভোরে উঠে গাছ ঠ্যাঙাচ্ছি। তুই বা কোন দুপুরে ছিপ হাতে বেরিয়েছিস? কোথায় যাওয়া হচ্ছে শুনি?
সে এদিক ওদিক তাকিয়ে হাত তুলে বললে, সে পোড়ো দিঘিতে। কথাটা শুনেই চমকে উঠলাম। বললাম, বলিস কি রে? সে যে ভূতের আড্ডা। ওখানে কত লোক যে অপঘাতে মরেছে তার হিসেব নেই। আজ পর্যন্ত ও পুকুরে কেউ। ফিরে যা, ফিরে যা। চণ্ডী হেসে বললে, ভূত বলে কিছু নেই সুচিতা, একেবারে কিছু নেই। তুমি দেখো, আমি নির্বিঘ্নে ফিরে আসবো। আর খালি হাতে নয়, অন্তত 10 ওজনের 2টো রুই ঝুলিয়ে। এই বলে রাখছি, সকলের প্রথমে যে মাছটা ধরবো সেটা হচ্ছে তোমার। না রে চণ্ডী, এমন কাজ করিসনি। ওখানে কি মানুষ যায়? চণ্ডী অবশ্য শুনলে না, একটু ব্যঙ্গের হাসি হেসে চলে গেল। আমি তার বিলীয়মান মূর্তির দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে হলো ছোনাটা পাগল হয়ে গেছে। পোড়ো দিঘিটার একরোশের মধ্যে কোনো মানুষ যেতে সাহস করে না, কোনো গরু সেদিকে ঘাস খেতে যায় না। এমনকি রাতের বেলা শিয়াল কুকুরও সেদিক থেকে নিঃশব্দে পালিয়ে আসে। কেবল চামচিকে, বাদুড় আর পেঁচারাই সেখানে রাত কাটায়। আর ও কি না একা সেখানে মাছ ধরতে যাবে? দিঘিটা যে কত কারের, এর হিসেব ও অঞ্চলের কোনো জমিদারেরই সেরেস্তায় নেই। কেউ বলে আলাউদ্দিন খিলিজির সময়ের, কেউ বলে আকবর বাদশার আমলের, আবার কেউ বলে ওয়ারেন হেস্টিংস যখন ছিল তখনকার। ওখানে নাকি এক সাহেব থাকতো, কিন্তু আমার দাদামশাই বলেন ওটার বয়স মাত্র 110 বছর। ওখানে রত্না ডাকাতের আড্ডা ছিল। দাদামশাই বলেন রত্না ছিল আবার তার দাদামশাইয়ের স্যাঁগাত। ডাকাতি করত রত্না, কিন্তু তাতে ভাগ বসাতেন আমার দাদামশাইয়ের দাদামশাই। সে পয়সায় তিনি জমিদারি কিনেছিলেন। অবশ্য সে জমিদারি ও জমিদার বাড়ি এখন আর নেই। কেবল দাদামশাইয়ের ঘরে একটা কাঠের সিন্দুক, একখানা মরচে ধরা ভোজালি, আর একখানা পোকায় কাটা জামিয়ার পড়ে আছে। রত্না ডাকাত পথিকদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদের গলায় পাথর বেঁধে দিয়ে ওই দিঘিটাতে ডুবিয়ে মারত। একবার এক বুড়ি আর তার ছেলেকে রত্না তো ধরে নিয়ে গেল। তাদের সঙ্গে ছিল খানদু সোনার গয়না, গোটা 10 টাকা। বুড়ির ছেলেটা ছিল বেশ সন্ডা গোছের। রত্নার লোকের সঙ্গে তার বেশ একটু লাঠিবাজ হলো, ফলে লোকটার নাকটা একদম মুখের উপরে বসে গেল। রত্না এই অপমান ও ক্ষতির শোধ নেবার জন্য বুড়ির চোখের সামনে ছেলেটাকে দিঘিতে ডুবিয়ে মারল। বুড়ি তখন আকাশের দিকে হাত তুলে চিৎকার করে বললে, রত্না, যদি ভগবান থাকে তুইও একদিন দম আটকে মরবি। তোর আত্মার সদ্গতি কোনো কালেই হবে না। দাদামশাই বলেন তার দাদামশাই নাকি বলেছিলেন বুড়ির সাপ অক্ষরে অক্ষরে ফুলেছিল। রত্না একদিন ওই দিঘির ধারে দালানটার মধ্যে দম আটকে মরে। কি করে তা কেউ জানে না। সেই থেকে নাকি রত্না ওখানে ভূত হয়ে আছে। চামচিকে, বাদুড় আর পেঁচা ছাড়া রাতের বেলা যে ওদিকে যায় রত্না তারই গলা টিপে মারে। বেঁচে থাকতে বেটা যে অভ্যেস ছিল, মরবার পরেও সে স্বভাব ঘুষল না। দাদামশাই তখন ছোট, একবার দিঘিটা ধারে গিয়েছিলেন, কিন্তু স্যাঁগাতের নাতি বলে রত্না তাকে কিছু বলেনি। তবে দাদামশাইকে স্বপ্ন দেখে সাবধান করে দিয়ে বলেছিল, ওদিকে আর কখনো মারাসনি। এরপরে আমি বাড়ি এসে চুপ করে বসলাম। বাইরে তখন ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। দূরে কোন অট্টালিকার মাথায় যেন বাজ পড়ল। বৃষ্টি ও বাতাস মেতে উঠেছে।
শাঁসিগুলোর গায়ে এসে দুটোতেই মাঝে মাঝে ধাক্কা দিয়ে ফিরে যাচ্ছে। ওদিকে চণ্ডী তখন আলের উপর দিয়ে চলছে। তার দুধারে শস্য শূন্য ভিজে ক্ষেত। চাষিরা কোনো কোনো ক্ষেতে লাঙল দিচ্ছে। ক্ষেতের এখানে সেখানে দুটি একটি গাছ। বিশ্বনাথের মাদুলের মতো তাদের মাথায় জটার মধ্যে একটি করে কলসি বাঁধা। ক্ষেতের শেষ প্রান্তে গ্রাম। কালো মেঘের গাঢ় ছায়ায় সেগুলো ঝাপসা হয়ে আকাশের তলে মিশে যাচ্ছে। চাংড়ি পোতা থেকে পোড়ো দিঘি পুরো 2.5 ক্রোশ দক্ষিণী। সেখান থেকে শয়লা গায়ের নদীটা 1 ক্রোশ দূরেই। চণ্ডী মাঠ ভেঙে দিঘিটার কাছে গিয়ে যখন পৌঁছল তখন বেলা 9টা হবে। চারধারে ঝোপঝাড়, তার মাঝে মাঝে তাল, নারকেল ও কয়েকটা আম কাঁঠালের গাছ। চণ্ডী শুনেছিল সেখানে একটা বাড়ি আছে, কিন্তু কই কিছুই তো। হ্যাঁ, ওই যে একটা দালান। চণ্ডী সেখান থেকে লক্ষ্য করে দেখতে লাগলো। দালানটার ছাদ ভেঙে পড়েছে। ছাদের ভাঙা আলসিতে কয়েকটা অশ্বত্থ গাছ, নিচের চারধারে ঘন ঝোপ জঙ্গল। তার মধ্যে থেকে কি একটা লতা যেন ওপর দিকে উঠে দালানটার একদিক ঢেকে রেখেছে। দালানটার দিকে তাকিয়ে চণ্ডীর বুকটা ছ্যাঁক করে উঠল। কিন্তু দিনের বেলায় কিসের ভয়? সে জঙ্গল ঠেলে দিঘিটার ধারে গিয়ে দাঁড়ালো। জঙ্গলে জলে যে তার কাপড় জামা ভিজে গেছে সেদিকে খেয়ালই নেই। তার সামনে প্রকাণ্ড দিঘি, তার প্রায় অর্ধেকটা পদ্মবন, বাকিটা কলমি, হেলেঞ্চা ও পানায় ভরা। হঠাৎ একটা বড় মাছ ঘাই দিয়ে উঠল। সেই সময় চণ্ডী দেখলে দিঘিটার জলের রং একটু লাল। কিছু দূরে একজোড়া বক বসেছিল। চণ্ডীর সাড়া পেয়ে তারা মোটা গলায় বকর বকর করে ডেকে সেখান থেকে উড়ে গিয়ে ওপরে শেওড়া গাছটার মাথায় বসল। চণ্ডীর দিঘির ধারে একটা পরিষ্কার জায়গা বেছে নিয়ে তার ছাতা, ছিপ আর পোঁটলাটা সেখানে রাখলে। তারপর পোঁটলাটার ভেতর থেকে ছোট কাটারিখানা বার করে খানিকটা জায়গার জঙ্গল কেটে জল থেকে কলমি ও হেলেঞ্চা ছিঁড়ে পরিষ্কার করে চার পেতের টোপ গেঁথে বড়শিটা হাতে তুলিয়ে জলে ফেলবার সময় একবার বাড়িটার দিকে তাকালে। তার মনে হলো ডান দিকের ঘরখানার মধ্যে কে যেন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, আর তার চোখ জোড়া আগুনের ফুলকির মতো জ্বলছে। দেখে চণ্ডীর বুকটা একটু কেঁপে উঠল। তবুও সে খুব ভালো করে লক্ষ্য করতে লাগলো সত্যি কেউ সেখানে দাঁড়িয়ে আছে কিনা। মিনিট খানেক পরে লক্ষ্য করে আর কিছুই দেখতে পেল না। ও মনের গুল ভেবে চণ্ডীর ছিপ ফেলে খান কয়েক কচু ভাত পাতা বিছিয়ে তার উপরে বসল। চণ্ডীর ছিপের বাঁটটা পা দিয়ে চেপে চুপ করে বসে আছে। চারধার নিস্তব্ধ, নির্জন। চারধার থেকে ভিজে মাটির ও পচা ডালপালার গন্ধ নাকে লেগেছে। কচু বনের মশার ঝাঁক করছে পোঁ পোঁ। দিঘির উপরে একটা তাল গাছের মাথায় বসে একটা দাঁড় কাক থেকে থেকে ডেকে উঠছে। মাছ দিঘিতে একটা মাছ ঘাই দিয়ে উঠল। পদ্মবনের আড়ালে একটা ভিড় ভিড়ে পাখি ডাকলে। চণ্ডীর মনটা বড় খারাপ হয়ে গেল। এমন নিস্তব্ধতা সে আগেও অনেকবার অনুভব করেছে, কিন্তু আজকের স্তব্ধতাকে বোধ হতে লাগলো যেন পাষাণের মতো বিষম ভারী। কিছুতেই এটা নাড়ানো বা সরানো যাবে না। ক্রমেই যেন তার বুকের উপর চেপে বসছে। বাতাস স্থির, আকাশে মেঘদল স্থির হয়ে আছে। একটি ছোট পাতা পর্যন্ত নড়ছে না। জলও শান্ত। কেবল একটা মোটা খড়কের মতো হলদে রঙের ফড়িং অর্ধমগ্ন ফাঁকনাটার উপর বারবার উড়ে বসছে। চণ্ডী আন্দাজে ঠিক করলে বেলা তখন 12টা।
সে প্রায় 3 ঘন্টা ছিপ ফেলে বসে আছে, অথচ একটা মাছও। কথাটা শেষ না হতেই সে জলের দিকে তাকিয়ে চমকে উঠল। জলের মধ্যে থেকে পানা ঠেলে ভেসে উঠছে ওটা কি? জিনিসটার রং কালো, দেখতে কতটা পোড়া কাঠের মতো। সেটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে দেখে চণ্ডীর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে এতকাল মাছ ধরেছে, এমন তো কখনো হয়নি। সে নিজের অজ্ঞাতে উঠে দাঁড়িয়ে জিনিসটাকে ভালো করে লক্ষ্য করতে লাগলো, কিন্তু সেটা একেবারে কুলের কাছে এলো না। মাত্র কিছু দূর এসে হঠাৎ পদ্মবনের দিকে ঘুরে গেল। ওই যে পিঠের কাঁটা, ওই যে লেজ, ওই হাতির কানের মতো কানকু নাড়ছে। ওটা রুই মাছ, এত বড় রুই মাছ! চণ্ডী বিস্ময়ে আনন্দে 2 পা এগিয়ে যেতেই দেখল তার ফাতনাটা একটু নড়ে উঠল। সে চট করে একবার পদ্মবনের দিকে তাকিয়ে দেখলে মাছটা কোথায়, কিন্তু সেটাকে আর দেখতে পেল না। ভাবলে ওই মাছটাই কি ঘুরে এসে বসে খাচ্ছে। ফাতনাটা ক্রমেই জোরে ডুবছে, ভাসছে। চণ্ডী সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে ছিপটা 2 হাতে শক্ত করে ধরে কাঠ হয়ে বসে আছে। তার বাগালে ও ডান কানে যে 2টো কালো রঙের মশা বসে রক্ত চুষতে চুষতে ফুলে উঠছে। দিঘির পাড়ে তালবনের মাথায় মেঘে মেঘে অন্ধকার করে এসেছে, সেদিকে তার খেয়ালই নেই। ফাতনা তো ডুবছে আর ভাসছে। শেষে যেই একবার দল হলো, চণ্ডীও মারলে সজোরে টান। সঙ্গে সঙ্গে কর করে শব্দে হুইলের সুতো খুলে মাছ দিঘিতে ছুটে গেল। আর সেই মুহূর্তে একটা দমকা বাতাস তালবনের উপর থেকে শো শো শব্দে ছুটে এলো। দেখতে দেখতে বৃষ্টিধারায় সব মুছে গেল। ওদিকে মাছও ছুটছে, একবার ডান ধারে, একবার বাঁ ধারে, কখনো কখনো সোজা মাছ দিঘিতে। ছিপের মাথা বেঁকে বড়শির মতো হয়ে গেছে। মাছটা থেকে থেকে পদ্মবনে সেঁধবার চেষ্টা করছে। চণ্ডীরও জেদ, তাকে কুলের কাছেই আনবে। একবার মনে হয় এই বুঝি ছিপ ভেঙে গেল। এই টানাটানিতে প্রায় ঘন্টা 4 কেটে গেল। এর মধ্যে বৃষ্টি একবারও ছাড়েনি, বরং আরও চেপে এসেছে। চণ্ডীর অবস্থা তখন একে মাছের সঙ্গে টানাটানি করে সে ক্লান্ত, তার ওপর মুষলধারে বৃষ্টি, সেই রকম ভুতুড়ে জায়গা। সে মাঝে মাঝে ম্রিয়মাণ হয়ে পড়তে লাগলো। কিন্তু মাছটার লেজ বা পিঠের কাঁটা যেই ভেসে উঠতে দেখে, তৎক্ষণাৎ সে শরীরে বল আর মনে স্ফূর্তি পায়। এমনি করে বেলা যখন যায় তখন সে মাছটা ডাঙায় তুললে, কিন্তু এমন একটা শিকার লাভ করেও তার মনে আনন্দ হলো না। সে যা আশা করেছিল, মাছটা তার কাছে কিছুই না, একটা 15 ওজনের কাতলা মাত্র। তার প্রকাণ্ড মাথা ও মস্ত মুখ দেখে মনে হতে লাগলো যেন একটা রাক্ষসের ছানা। চণ্ডী এতক্ষণ দেখেনি, ওপারে দিঘির ডান কোণে একটা সরু নালা ছিল, সেটা দিয়ে হু হু শব্দে মাঠের জল এসে দিঘিতে পড়ছে। দিঘিটা কানায় কানায় ভরে উঠছে। চণ্ডী ছিপ গুটিয়ে বাকি টোপ ও চারগুলো দিঘিতে ফেলে মাছটাকে গামছায় বেঁধে নিয়ে বহু কষ্টে দিঘির পাড়ে উঠেই দেখে চারধারের মাঠ জলে ডুবে গেছে। কিছু দূরে যে জঙ্গলটা ছিল সেটাও আর দেখা যায় না। চণ্ডীর বুক এবারে কেঁপে উঠল। সর্বনাশ, শয়লা নদীতে বান এসেছে। ছেলেবেলায় আমি ও চণ্ডী একবার শয়লা নদীর বান দেখেছিলাম। সেবার চাংড়ি পোতার অবস্থা হয়েছিল একটা প্রবাল দ্বীপের মতো। সেই স্মৃতি চণ্ডীকে বিচলিত করলে। এই জলস্রোত ঠেলে 250 ক্রোশ যাওয়া একেবারে অসম্ভব। হয়তো পথের মাঝে মাঝে জল আরও বাড়বে। সে যে কী করবে
ঠিক করতে পারলে না। সেই সময় একবার ভয়ঙ্কর শব্দ করে দূরে একটা তাল গাছের মাথায় বাজ পড়ল। শব্দ ও আলোর ঝোঁকটা কাটিয়ে সে একবার পুরো বাড়িটার দিকে তাকাতেই দেখল তার বারান্দার সামনের ঘরখানার দরজায় দাঁড়িয়ে একটা লোক তাকে হাত ছানি দিয়ে ডাকছে। প্রথমটা সে ভাবলে মনের ভুল, তারপর আবার সেদিকে তাকাতেই দেখল সত্যিই একটা লোক। ওই যে সে হাত ছানি দিতে দিতে ঘরের ভেতর দিকে চলে গেল। তবে কি এখানে লোক বাস করে? ভূতের গল্পটা একদম বাজে। সম্ভবত লোকটা তার দুর্দশা দেখে তাকে আশ্রয় দিতে চাইছে, কিন্তু লোকটার স্বভাব ভালো তো। যদি ডাকাত হয়? অবশ্য ডাকাত হলেও তার তখন কিছু করবার ছিল না। তার কাছে মাছটি ছাড়া মূল্যবান আর কিছুই নেই। সে আর কাল বিলম্ব না করে বাঁ হাতের মাছ, ডান হাতে দা, বগলের ছিপ আর কাঁধ ও মাথা দিয়ে ছাতাটা চেপে ধরে জঙ্গলের মধ্য দিয়ে আস্তে আস্তে বাড়িটার দিকে এগোতে লাগলো। জঙ্গল ঠেলে মিনিট 5 চলে ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে চণ্ডী উঠোনে গিয়ে পড়ল। সামনে বারান্দা ও সেই ঘরখানা, কিন্তু কই কাউকে তো সেখানে দেখা যাচ্ছে না। বারান্দায় ওঠবার সিঁড়িগুলো ভেঙে পড়েছে। বারান্দার জায়গায় জায়গায় জঙ্গল। এইরকম জায়গায় কি করে মানুষ থাকে? এবার তার মনে একটু ভয় হলো। ততক্ষণে আর একটু অন্ধকার হয়ে এসেছে। বৃষ্টি ও বাতাস যেন আরো মেতে উঠেছে। সে আর না এগিয়ে সেখান থেকে চিৎকার করে ডাকল, কে আছেন? ভিতরে আছেন কেউ? চণ্ডীর মনে হলো ভেতর থেকে যেন উত্তর এলো, ভেতরে আসুন। চণ্ডী তৎক্ষণাৎ ভাঙা সিঁড়ি দিয়ে সাবধানে ওপরে উঠে বারান্দা পার হয়ে ঘরের চৌকাঠের বাইরে দাঁড়িয়ে উঁচু গলায় বললে, আমি এসেছি। চণ্ডীর মনে হলো তৎক্ষণাৎ ঘরের অন্ধকারের মধ্যে একটা আলোর রেখা যেন এধার থেকে ওধারে সরে গেল এবং ঘরের মধ্যে কে যেন কাকে ফিস ফিস করে কিছু বলছে। চণ্ডী আবার বললে, কে আছেন মশাই? কে আছেন? আবার উত্তর এলো, চলে আসুন। সামনে অন্ধকার ঘর, বাইরেও অন্ধকার ঘনিয়ে এসেছে। সেই সঙ্গে সজল বাতাসের হাহাকারে চণ্ডীর মন যেন কেমন হয়ে গেল। যে ডাকছে সে কই এগিয়ে আসছে না। ভেতরে কোথাও একটু আলোও তো দেখা যায় না। সে আবার বললে, ও মশাই, বড় অন্ধকার, একটা আলো চাই। ভেতর থেকে উত্তর এলো, এগিয়ে আসুন। চণ্ডী সাহসে ভর করে চৌকাঠ পার হয়ে ঘরের মধ্যে হাত কয়েক এগিয়ে যেতে তার মনে হলো কারা যেন অন্ধকারের মধ্যে খিলখিল শব্দে হেসে উঠল। ঠিক সেই মুহূর্তে চণ্ডীর পায়ের নিচের মেঝেটা একেবারে হাত 5-6 গেল বসে। চণ্ডীও সেই সঙ্গে গর্তটার মধ্যে। এমন আচম্বিতে দুর্ঘটনার জন্যে সে আদৌ প্রস্তুত ছিল না। তবুও তৎক্ষণাৎ উঠবার চেষ্টা করতেই সে দেখল একখানা কঙ্কাল তাকে 2 হাতে বুকের উপর জড়িয়ে ধরেছে। সন্ধ্যা হতেই আমরা তো ভেবে অস্থির, কিন্তু তখন চণ্ডীর সন্ধানে সেই ভুতুরে বাড়ির দিকে যাওয়া একেবারে অসম্ভব। জলটা আবার বাড়ছে। তবুও সকলে আশা করতে লাগলাম চণ্ডী এলো বলে, কিন্তু ক্রমে রাত বেশি হতে লাগলো। তবুও চণ্ডীর দেখা নেই। শেষে রাত যখন 12টা, জলটা একদম ধরে এলো, কিন্তু বাতাস শান্ত হলো না। সে চারধার থেকে বন্যার কল্লোল বয়ে পাগলের মতো গ্রামের শূন্য ও অন্ধকার পথে ঘুরে বেড়াতে লাগলো। আমরা আর কি করব? চণ্ডীদের বৈঠকখানায় ফরাসের উপর বসে ভোরের প্রতীক্ষা করতে লাগলাম। ক্রমে রাত শেষ হয়ে ভোরের আলো ফুটে উঠল।
আমরাও চণ্ডীর খোঁজে তৎক্ষণাৎ বার হলাম, সংখ্যায় 17 জন। চার ধারে জল, যতদূর দেখা যায় জল ছাড়া আর কিছু চোখে পড়ে না। তার উপর দিয়ে আমাদের 17খানা ডোঙা চলছে। আমি জানতাম কোথায় চণ্ডীর খোঁজ পাওয়া যাবে, তাই সকলকে সেই দিঘির দিকে নিয়ে যেতে লাগলাম। স্রোত ঠেলে জল কেটে যখন সেখানে গিয়ে পৌঁছলাম, তখন একটু রোদ উঠেছে, আকাশ অনেকটা পরিষ্কার, কিন্তু সেখানকার দৃশ্য দেখে আমার বুক ডুবে গেল। এর মধ্যে চণ্ডীকে পাবো কোথায়? মনের ভাব গোপন করে সকলকে বললাম, ওই বাড়িটার ভেতর চণ্ডীর খোঁজ করা যাক, চলো। চণ্ডীর দাদা ছিলেন আমার পেছনে, বললেন, একটা গোয়ানের শব্দ শুনে যাচ্ছে না? সকলে স্থির হয়ে দাঁড়িয়ে কান পেতে রইলাম। হ্যাঁ, ওই যে। মনে হচ্ছে সামনের ঘরখানার মধ্যে কে যেন গোঙাচ্ছে। বললাম, দাদা চলুন সকলে। আমি রইলাম সকলের আগে। সকলের আগেই উঠোন পার হয়ে বারান্দার কাছে পৌঁছলাম। এবারে শব্দ আরও স্পষ্ট শোনা যেতে লাগলো। গোয়ানের মাঝে মাঝে কে যেন কথা বলছে না? চণ্ডীর দাদা বললেন, হ্যাঁ তাই তো, চণ্ডীর গলা বলেই মনে হচ্ছে। আমি ভাঙা সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে বারান্দাটা পার হয়ে ঘরখানার চৌখাটের ধারে পৌঁছতেই কে যেন ভেতর থেকে বলে উঠল, এসো এসো, বড় অন্ধকার, ও ছেড়ে দাও। আমি চিৎকার করে বলে উঠলাম, চণ্ডীকে পাওয়া গেছে, সকলে চলে এসো, ওই যে ও কথা বলছে। আমার কথা শুনে সকলে আমার পেছনে এসে দাঁড়ালো। আমি সোজা ঘরের ভেতর ঢুকে গেলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। কয়েকবার গিয়ে সামনের দিকে তাকিয়ে চমকে উঠলাম। দেখি গর্তের ভেতর একটা লম্বা কঙ্কালের বুকের উপর চণ্ডী কাত হয়ে পড়ে আছে আর ভুল বকছে। কঙ্কালটা তাকে দু হাতে জড়িয়ে ধরে আছে। অন্য সকলেও ইতিমধ্যে এসে গর্তটাকে ঘিরে দাঁড়িয়েছিল। কঙ্কালটার প্রকাণ্ড চক্ষুহীন কোটর, 32 পাটি দাঁত, বড় চোয়াল। সেই কঙ্কালের বুক থেকে বহু কষ্টে চণ্ডীকে উদ্ধার করে নিয়ে আমরা চাংড়ি পোতায় ফিরে এলাম। আমি সেই দিনই দুপুরে কলকাতায় চলে আসি। মনটা বড় খারাপ। রাতের বেলা তেতলার ঘরে দরজা ভিজিয়ে একা বসে চণ্ডীর কথা ভাবছি। জানলার বাইরে নারকেল গাছটা বাতাসে সরসর করছে। হঠাৎ হুশ করে দরজাটা খুলে গেল। ফিরে তাকিয়ে দেখি দরজায় দাঁড়িয়ে চণ্ডী, তার হাতে প্রকাণ্ড একটা কাতলা মাছ। মাছটা তখনও নড়ছে। নিমেষে বুঝলাম চণ্ডী আর নেই। চণ্ডীর মূর্তিটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সে দৃষ্টিতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। আমি অজ্ঞান হয়ে পড়ে রইলাম।